তো আমার যখন 12 বছর বয়স তখন হচ্ছে আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। তো আইনগতভাবে আমার যেহেতু 12 বছর বয়স ছিল, তো আমি বড় হিসেবে আমি বাবার কাছে থাকি, আর আমার ভাইটার যেহেতু 5 বছর বয়স, তো সে হচ্ছে আমার মায়ের কাছে থাকে। তো আমার বাবা হচ্ছে আমাকে অনেক ভালোবাসতেন, আদর করতেন। তো আমার দাদি, আমার চাচিরা যখন বলতো যে আরেকটা বিয়ে করো, তো তখন আমার বাবা বলতো আমার মেয়ে যখন আমাকে অনুমতি দিবে তখন আমি আরেকটা বিয়ে করব। তো এই ব্যাপারটা হচ্ছে আমার আবার ভালো লাগতো যে আমার বাবা আমাকে এত প্রায়োরিটি দিচ্ছে, এত ভালোবাসে। তো যাই হোক, এভাবে কিছুদিন যাওয়ার পরে আমার বাবা ডিসিশন নিল যে আমাকে হচ্ছে বোর্ডিং মাদ্রাসায় ভর্তি করে দিবে। তো আমি তো হচ্ছে প্রথমে রাজি না, যে আমি বোর্ডিং থেকে আমি পড়াশোনা করব না, যে ওইখানে থাকবো খাবো ওইরকম আমি যাব না। তো আমাকে আমার বাবা অনেক বুঝায় শুনে ভর্তি করাই দিলেন। তো এইভাবে কিছুদিন গেল। তো একদিন হচ্ছে আমার বাবা আমাকে মাদ্রাসা থেকে নিয়ে ঘুরতে নিয়ে গেলেন এক জায়গায়, ঘুরতে টুরতে গিয়ে ঘোরা টুরা শেষে আমার বাবা আমাকে অনেক বুঝাইলেন, বুঝাই টুঝে আমাকে সে দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি করাই ফেললেন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বাবা, তুমি দ্বিতীয় বিয়ে করো। তো তারপরে উনি কথা টথা শেষে আমাকে হচ্ছে আবার মাদ্রাসায় রেখে আসেন। তো পরে যেই সপ্তাহ আমাকে ঘুরতে নিয়ে গেছে তার 1 সপ্তাহ পরেই হচ্ছে আমার বাড়ি থেকে লোক আসলো আমাকে নিতে, যে আমার বাবার বিয়ে, তো আমাকে নিবে। তো আমি বাড়িতে যাওয়ার পরে আমি তো অনেক খুশি যে আমার বাবা বিয়ে করতেছে, আমাকেও আমার অনুমতি নিয়ে আমি তো আমার চাচিদের বলতেছিলাম। তো আমার চাচিরা তখন বলতেছে আরে তুমি তো বোকা, মানে তোমার বাপ তো আরো 2 বছর আগে বিয়ে করে ফেলছে, এটা জাস্ট তোমার কাছে একটা অনুমতি নিয়ে ওই বউকে এখন বাড়িতে আনতেছে, তোমার বাপ তো আগে বিয়ে করে তাকে দূরে রাখছে। তো এইটা শোনার পরে তো বাবার জন্য আমার ভিতরে যে সম্মানটা, যে রেসপেক্টটা ছিল ওইটা তো চলে গেল। মানে আমার প্রচুর ঘৃণা হলো যে বাবা আমার সাথে এই মিথ্যা অভিনয়টা কিভাবে করলো। তো যাই হোক 1 সপ্তাহ খানেক আমার বাপের বিয়ে খাওয়ার জন্য এই বাড়িতে ছিলাম, তারপর আবার মাদ্রাসায় চলে আসলাম। তো এর মধ্যে হচ্ছে আমি প্রতি বৃহস্পতিবারে হচ্ছে আমার ছোট ভাই আমার মাদের সাথে দেখা করতাম। তো আমি যাওয়ার সময় আমার যে টাকা পয়সা দিত ওগুলো জমায় রাখতাম, তো ওই টাকা দিয়ে আমি আমার ভাইয়ের জন্য কালার পেন্সিল এটা সেটা কিনে নিয়ে যেতাম। তো এই সপ্তাহে হচ্ছে আমি যাব দেখা করার জন্য। তো আমি তো একদম বোরখা টোরখা পরে রেডি হয়ে বসে রয়েছি। তো আমাকে প্রতিবারই বাবা এসে নিয়ে যায়। তো সন্ধ্যা হয়ে যাইতেছে, আসতেছে না। তো পরে আমি একজনের ফোন দিয়ে ওনাকে ফোন দিলাম, দেওয়ার পর উনি আসলো। তো আসার পর আমাকে আমার নানুর বাড়িতে নিয়ে দিয়ে আসছে। তো ওইখানে যাওয়ার পরে আমি বাসায় যাই, দেখি আমার মা নাই। তো নানুকে জিজ্ঞেস করলাম, আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, বললো মা হচ্ছে অনেক দূরে একটা জায়গায় গেছে কাজ শিখতে, তো আসবে, ওইখান থেকে চলে আসবে। তো পরে ছোট ভাইকে বললাম যে তার সাথে কি কথা হয়েছে কিনা, তো বললো যে হ্যাঁ 2-3 দিন আগে কথা হয়েছে, তারপর আর কথা হয় নাই। তো যাই হোক, তো পরে ওই দিন তো নানুর বাড়িতে তো থাকলাম। তো শনিবারে হচ্ছে আমার বাবা আমাকে নিতে আসছে। তো আসার পরে সে আমাকে বলতেছে তোমার মা কোথায়। তো আমি বললাম যে মা এরকম এরকম কাজ শিখতে গেছে। তো আমি ওইটা আবার বিশ্বাস করছিলাম, ভাবছি একা মানুষ হয়তো বা ঠিক আছে কাজটা শিখতেছে। তো তখন হচ্ছে আমার বাবা আবার আগে থেকে সবকিছু জানতো। তো তখন উনি হচ্ছে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলতেছে যে তোমার মা কাজ শিখতে গেছে না, তোমার মাও বিয়ে করে ফেলছে। তো পরে আমি তো মানে মায়ের প্রতি একটা ঘৃণা চলে আসলো, যে কি আমার বাপ ওইরকম করে বিয়ে করলো, মাও বিয়ে করে চলে গেল, তো তাদের জীবনে আমাদের মূল্য কোথায়, আমাদের জন্য তারা কি চিন্তা করলো। তো আমি যেহেতু বড় ছিলাম তো মোটামুটি এগুলো সব বুঝতাম, তো অনেক কষ্ট লাগতো। তো যাই হোক, তারপর মাদ্রাসায় যাওয়ার পরে আর আমি বাড়িতেও তেমন যাইতাম না, কারোর সাথেও তো যোগাযোগ করতাম না। তো 3-4 মাস পরে একবার বাড়িতে অল্প দিনের জন্য যাই, আবার চলে আসতাম। তো এইভাবে আমার মা হচ্ছে আমার সাথে অনেক ফোন দেয়, যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আমি নানুর বাড়িতে আর যাইতাম না। পরে একটা সময় বাবা বলল যে না যাও, দেখো যোগাযোগ করো। তো আমি পরে গেলাম, যাওয়ার পরে শুনি উনি নাকি ওই বাড়ি থেকে চলে আসছে, ওই ওই লোকটাকেও ছেড়ে দিছে। তো জিজ্ঞেস করলাম যে কেন। তো উনি আমাকে বললো যে না, উনি নাকি আমাদের ছাড়া থাকতে পারতেছে না, এই জন্য ছেড়ে দিছে। তো মা যখন বলতেছিল যে আমাদের জন্য কষ্ট পাইতেছিল যার জন্য চলে আসছে, তো এই কথা শুনে মানে মার প্রতি যে ঘৃণাটা জন্মাইছিল ওইগুলা নিমিশেই চলে গেল। তো মার সাথে ওইরকম থাকলাম। ওইখানে থাকার পরে পরে বাবা যখন আবার আমাকে আনতে গেল, তো সেই আগের মতো আমাকে জিজ্ঞেস করলো যে তোমার মাকে জিজ্ঞেস করছো কেন চলে আসছে। তো বললাম হ্যাঁ জিজ্ঞেস করছি। তো উনি বলছে এই ঘটনা। পরে বাবা সেই সেম ভাবে তাচ্ছিলের হাসি দিয়ে বললো আরে না, তোমার ওই বাপ হচ্ছে বাচ্চা নিতে চাইছে, তোমার মা নিতে চায় না, এই জন্য হচ্ছে তারাই দিছে ওইখান থেকে। তো যাই হোক, এইভাবে আমাদের ছোটবেলাটা কাটতেছিল। তো আমার যখন 14 বছর বয়স, তো মাদ্রাসা টিচারের একটা ভাই হচ্ছে ওই ছেলেদের সেকশনে ভর্তি হয়। তো আমাকে প্রায়ই ওকে ডেকে আনতে পাঠাইতো। তো ডেকে আনতাম। তো এইরকম সম্পর্ক না, হয়তো ছেলেটার বয়স ছিল তখন 17 বছর, আমার 14 বছর। তো আমি হচ্ছে মাদ্রাসার খাবার খেতে পারতাম না, তাই বাহিরে একটা বাসায় গিয়ে খেতাম। তো আমি যখন ওইখানে খেতে যেতাম, তো ছেলেটা প্রায় দাঁড়ায় থাকতো, দেখতাম। তো পরে এক সময় মাদ্রাসা থেকে ডিসিশন নিল যে ছেলেদের সেকশনটা মানে দূরে নিয়ে যাবে, এখানে আর রাখবে না। তো তো চলে গেল আর কি। তো ওর সাথে আর আমার ওইরকম যোগাযোগ হইতো না। তো এর মধ্যে আমি হচ্ছে ডিসিশন নিলাম যে না, মাদ্রাসা আর পড়বো না, আমি গিয়ে স্কুলে ভর্তি হবো। তো পরে আমি স্কুলে ভর্তি হলাম। স্কুলে ভর্তি হওয়ার পরে মোবাইল নিলাম। তো এর মধ্যে হচ্ছে প্রায় এটা হচ্ছে 1-1.5 বছরের ঘটনা, 1-1.5 বছর হয়ে গেছে। তো তখন হচ্ছে আমার মাদ্রাসার একটা ফ্রেন্ড হচ্ছে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ও তো তোকে অনেক খুঁজতেছে, তোর ওর ফোন নাম্বারও তোকে দিতে বলছে, তো এই নিয়ে তার নাম্বার, তার সাথে যোগাযোগ কর।
তো তারপরে হচ্ছে আমি ওই ছেলেকে ফোন দিলাম, দেওয়ার পরে সে আমাকে প্রপোজ করলো। তো আমাদের সম্পর্ক হইলো। তো 2-2.5 মাস যখন সম্পর্ক, তো আমি আমার মার কাছে সবকিছু বললাম। তো আমার মার সাথে যেহেতু আমার ভালোই সম্পর্ক ছিল, মাও তেমন আপত্তি করলো না, ওইরকম কিছু বললো না। বললো আচ্ছা ঠিক আছে, যদি সম্পর্ক করো তো তাহলে তার সাথে দেখা করি। তো এখন যখন আমি এই কথাই সেই ছেলেকে বলতে গেলাম, সে তখন বলতেছে না, এখন আমার ফ্যামিলিতে বলা সম্ভব না, এটা সম্ভব না, এই সেই বলে সে হচ্ছে আমার ফোনটা কেটে আমাকে ব্লক করে দিল। 3-4 দিনের মতো আমাকে ব্লক করে দিল। তো 3-4 দিন পরে আবার আমাকে সে কল দিল। তো দেওয়ার পর আমি ভাবলাম যে হয়তো এখন মুডটু ঠিক হয়েছে, হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, সে ফোন দিছে হচ্ছে আমাকে এইটা বলার জন্য যে আমি যেন তাকে আর কখনো ডিস্টার্ব না করি, তাকে ফোন টোন না দেই। সে নাকি দেশের বাইরে চলে যাবে, সে পর্তুগাল চলে গেছে। তো যেহেতু 2 মাসের সম্পর্ক ছিল, তো অত বেশি স্মৃতিও নাই, আমি মুভ অন করতে পারছি, কোনো সমস্যা নেই। তবে মনের মধ্যে এতটুকু কষ্ট তো আছে যে জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, সেটাও সফল হইলাম না। তো যাই হোক, এখন আমি মানে আমার সাথে একজনের সাথে এঙ্গেজ হয়েছে, তো তাকে নিয়ে আমি ভালোই আছি। আর সেও পর্তুগালে তার ফ্যামিলি নিয়ে ভালোই আছে। তো যাই হোক, এগুলা নিয়ে কোনো আফসোস নাই, তবে কষ্ট লাগে ছোটবেলাটা নিয়ে। তো আসলে ডিভোর্স তো হইতেই পারে, ডিভোর্স দুইজনের মতের অমিল হইলে ডিভোর্স হইতেই পারে। কারণ মতের অমিল হইলে একসাথে থাকার চেয়ে ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। কিন্তু ডিভোর্সের পরে সবসময় এইটা মাথায় রাখা উচিত যে বাবা যেন ডিভোর্সের পরেও মানে সন্তানদের সামনে তার মাকে সম্মান করে কথা বলে, এবং সেম ভাবে মাও যেন বাবাকে সম্মান করে কথা বলে। মানে এরকম না যে মায়ের অগোচরে সন্তানদেরকে তার মার নামে খারাপ করে কথা বলা, ছোট করা, আবার সেমটাও মা করা, এরকমটা ঠিক না। একে অপরকে সম্মান করা উচিত। আর এটা যদি ঠিক থাকে না, তাহলে বাচ্চাদের ছোটবেলাটা এতটা নষ্ট হয় না। আপনাদের সম্পর্ক নষ্ট হয়েছে, আপনারা দুইজনে মানিয়ে চলতে পারেন নাই, কিন্তু তার জন্য বাচ্চাদেরকে কেন এগুলো শোনান? আপনারা আপনাদের জন্য বাচ্চাদের নিয়ে সিনেমিনি খেলেন, বাচ্চাদের জীবনটাকে তাচ্ছিল্য করে ফেলেন, নষ্ট করে ফেলেন। এটা একদমই ঠিক না। যাই হোক, ডিভোর্স আপনাদের হইতেই পারে, কিন্তু ডিভোর্সের পরেও একে অপরকে সম্মান করার চেষ্টা করেন, অন্তত পক্ষে নিজের বাচ্চাদের ভালোর জন্য। তো যাই হোক, এই ছিল গল্পটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এমন গল্প শুনতে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।